হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস অর্থোস ফিজিক্স। তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র। এবার দেখ, নিউটনের দুটো সূত্র অলরেডি চলে এসছে, মানে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, মানে দুটো ভিডিও অলরেডি চলে এসছে। তো তোরা যারা ওটা দেখিসনি তারা প্লিজ দেখে নে, দেখার পর তারপর এটা দেখা শুরু কর। প্রথমে যদি এটা দেখিস তাহলে পরে এখানে অনেক টার্ম আসবে যেগুলো আমি আগে আলোচনা করেছিলাম। তো সেগুলো দেখার পর এটা দেখ, ক্লিয়ার হয়ে যাবে, একদম ফাটাফাটিভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখ, চুলের কি অবস্থা দেখেছিস আমার? চুলটা কাটতে হবে রে, চুল দাড়ি। ও আচ্ছা দেখ, প্রথমে আমি কি পড়াবো সেটা বলে নিই। 1 নম্বরে বাহ্যিক বলের উৎস কী? বাহ্যিক বলের উৎস বলতে আমরা দ্বিতীয় সূত্রে দেখেছিলাম যে বাহ্যিক বল কোনো একটা বলের ওপর, কোনো একটা বস্তুর ওপর যদি প্রযুক্ত হয় তাহলে পরে কী হয়, বস্তুটা একটা অ্যাক্সিলারেশন গেইন করে বা একটা ত্বরণ শূন্য হয়, একটা ত্বরণ হয়। এবার কোশ্চেনটা হচ্ছে এই যে বাহ্যিক বল, এই বাহ্যিক বলের তো কোনো একটা উৎস রয়েছে। এই যে আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি, বাইরে থেকে কে বলটা প্রয়োগ করছে? তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে বাহ্যিক বলের উৎস কী। 2 নম্বরে ক্রিয়া প্রতিক্রিয়া, অ্যাকশন রিয়াকশন। 3 নম্বরে নিউটনের তৃতীয় সূত্র। আমরা প্রথম সূত্র দেখেছি, আমরা দ্বিতীয় সূত্র দেখেছি, তারপরে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। 4 নম্বরে হচ্ছে বলের ঘাত। বলের ঘাত বলতে কি? বলের ঘাত বলতে হচ্ছে ইম্পালস। ওকে। 5 নম্বরে হচ্ছে ঘাত বল, মানে ইম্পালসিভ ফোর্স। একটা হচ্ছে ইম্পালস আর একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। আচ্ছা, এরপরে 6 নম্বরে চলে আসি ঘাত বলের উদাহরণ। 7 নম্বরে বলের ঘাতের ফলাফল, অর্থাৎ এই যে বলের ঘাত অর্থাৎ ইম্পালস, এর ফলাফলটা কি, মানে এর কারণে কি হয়। ওকে। এরপরে হচ্ছে 8 নম্বরে হচ্ছে সমস্যা। সমস্যা মানে হচ্ছে একটা প্রবলেম, একটা কোশ্চেন থাকবে অঙ্কের মতন, তো ওটাকে আমি সলভ করব। আর 9 নম্বরে হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা কেন সাম্যাবস্থা সম্ভব নয়, অর্থাৎ অ্যাকশন রিয়াকশন, এর দ্বারা কেন সাম্যাবস্থা সম্ভব নয়। এটা যত আমরা এগোবো তত বুঝতে পারবো। আচ্ছা দেখ, প্রথমেই বলে নিই, প্রথমে আমি শুরু করবো হচ্ছে এইখান থেকে, ঠিক আছে? বলের ঘাত থেকে শুরু করবো। অ্যাকচুয়ালি আমি মানে অর্ডারে ভুল লিখে ফেলেছি। বলের ঘাত থেকে শুরু করবো। বলের ঘাত, ঘাত বল, ঘাত বলের উদাহরণ, বলের ঘাতের ফলাফল, ঠিক আছে? তারপরে আমরা এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 9 নম্বর এরকম করে এগোতে থাকবো। তো মন দিয়ে দেখতে থাক, ঠিক আছে? আর যেখানে যেখানে কোশ্চেন থাকবে সেখানে কিন্তু অবশ্যই টাইম মেনশন করবি। প্রথমে মনে কর ইউটিউবে দেখছিস তুই এই ভিডিও দেখতে দেখতে এইখানে একটা কোশ্চেন থাকলো, তো কী করবি, যেই টাইমে কোশ্চেনটা হচ্ছে বা যেই টাইমে তুই বুঝতে পারছিস না সেই টাইমটা কমেন্ট বক্সে দিবি প্রথমে, ঠিক আছে? দিয়ে তারপর কোশ্চেনটা বলবি যে দাদা আমি এই জায়গাটায় এই কোশ্চেনটা বুঝতে পারছি না বা এই জিনিসটা আমি বুঝতে পারিনি, তুমি বুঝিয়ে দাও। তো যদি পসিবল হয় আমি কমেন্ট বক্সে জানাবো, যদি পসিবল না হয় তাহলে পরে আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা দেখ, তো প্রথমে আমরা চলে আসি যে ইম্পালস, এই যে তোর বলের ঘাত, এই ব্যাপারটা কি। ওকে। আচ্ছা দেখ, তো প্রথমে একটুখানি এটা নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা দেখ, এই যে বলের ঘাত, যেটার ইংলিশ নাম হচ্ছে ইম্পালস, তো এই ব্যাপারটা হট করে চলে আসলো কেন? মনে কর কোনো একটা জিনিসের ওপর বা কোনো একটা বস্তুর ওপর বাইরে থেকে একটা প্রযুক্ত বল ওর ওপর প্রয়োগ হচ্ছে। এবার ওই প্রযুক্ত বল যেটা রয়েছে বা এক্সটার্নাল ফোর্স যেটা রয়েছে সেটার মান মনে কর অনেক বেশি, আর ওই যে বলটা প্রয়োগ হচ্ছে ওই বস্তুর ওপর, মনে কর তার যে টাইমটা, তার যে সময়টা, মানে যত সময়ের জন্য প্রযুক্ত বলটা তার ওপর অ্যাপ্লাই হচ্ছে সেই সময়টা মনে কর অনেক কম, মানে ফোর্সটা বেশি আর যে টাইমটা রয়েছে সেই টাইমটা মনে কর অনেক কম, অনেক 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 কম। তাহলে পরে কী হবে? তাহলে পরে দেখ, তো দুটো সমস্যা হবে। একটা, তুই বলটা মেজার করতে পারবি না, মানে বলটা কত পরিমাণ বল সেটা তুই মেজার করতে পারবি না, কারণ বলটা মেজার করার জন্য সেটাকে তো অনেকক্ষণ ধরে থাকতে হবে, কোনো একটা সময় জুড়ে থাকতে হবে। তো সেই বলটা তুই মেজার করতে পারছিস না, আর সময়টা কম বলে তুই সময়টাকেও মেজার করতে পারছিস না। আবার বলছি, দেখ দেখ এখানে কী সমস্যা হবে। দেখ, যখনই কোনো একটা বৃহৎ আকারের বল বা কোনো একটা বেশি মানের বল কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, যখনই কোনো একটা বেশি মানের বল কোনো একটা বস্তুর উপর খুব কম সময়ের জন্য
প্রযুক্ত হয় তখন কী হয়, দুটো সমস্যা হয়। এক নম্বরে বলের মান পরিমাপ, আর 2 নম্বরে সময় পরিমাপ। ওকে, কারণ সময়টা খুব কম, তো সময় পরিমাপে একটা সমস্যা হয়, আর বলের মানটা খুব বেশি, এর জন্য বলের পরিমাপে সমস্যা হয়। তো এই দুটো সমস্যা হওয়ার জন্য কি করব আমরা, আমাদের তো বল চাই, আমাদের তো সময় চাই, তো কি করব আমরা, কি করব, আমরা এখানে আরেকটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে এখানে আমরা বলের সঙ্গে সময়কে গুণ করে দেবো। তো বলের সঙ্গে আমি যদি সময়কে গুণ করি দিই তাহলে পরে কী হবে, দেখ মন দিয়ে পড়ছি। মনে করো আমরা সেকেন্ড সূত্রে বা আমরা সেকেন্ড যে ল, সেখানে কী পড়েছিলাম, সেখানে পড়েছিলাম এফ ইকুয়াল টু কী পড়েছিলাম, ডিপি বাই ডিটি, ওয়ার পি ইজ দ্য মোমেন্টাম, মানে পি হচ্ছে বস্তুর ভরবেগ, আর ডিটি হচ্ছে যেই টাইমের মধ্যে ওই ভরবেগটা চেঞ্জ করেছে। তো এটাকে আমি যদি আর একটু ভালো মতন করে লিখি তাহলে কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো যে ডিপি বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি ইন্টু, সরি এটাকে ভালো মতন কী করে লিখতে পারবো, দেখ আমি এই ডিটিটাকে এফের সঙ্গে গুণ করে দিই, তাহলে ডিটি যদি এফের সঙ্গে গুণ করি তাহলে পরে কী হবে, এফ ডিটি ইকুয়াল টু ডিপি। এখানে আরেকটু ভালো হয় যদি তুই এখানে ভেক্টর চিহ্ন ইউজ করিস, তো এফ হচ্ছে ভেক্টর, ফোর্স হচ্ছে ভেক্টর রাশি, আর পি হচ্ছে ভেক্টর, তার মানে এখানে ভেক্টর চিহ্ন যদি ইউজ করিস তার মানে এখানে কী হচ্ছে, দেখ এফ ভেক্টর ইন্টু ডিটি ইকুয়াল টু ডিপি ভেক্টর। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা বেরোলো। এবার দেখ এখানে আমি কি বলছি বারবার, এখানে আমি বলছি যে যদি বলের পরিমাণ বেশি হয় আর সময় যদি খুব 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 কম হয় তাহলে পরে দেখ, মনে কর এফ খুব বেশি আর ডিটি হচ্ছে খুব কম, তাহলে পরে কী হবে, না তুই এফ মেজার করতে পারছিস, না তুই টি মেজার করতে পারছিস। কিন্তু এখানে দেখ এফ ইন্টু ডিটি, সেটা কী বেরোচ্ছে, ডিপি। ডিপি মানে হচ্ছে শুধুমাত্র ভরবেগের পরিবর্তন, শুধু কী বেরোচ্ছে, ভরবেগের পরিবর্তন। তার মানে এইখানে আমরা কি করতে পারছি, শুধুমাত্র ভরবেগের পরিবর্তনটা মেজার করতে পারছি। তো দেখ ভরবেগের পরিবর্তন মেজার করা কিন্তু সহজ। কী করে সহজ, মনে কর কোনো একটা বস্তু খুব বেশি স্পিডে যাচ্ছে, তারপরে হট করে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার উপর ফোর্স অ্যাপ্লাই হওয়ার পর বস্তুটার স্পিড কমে গেল, বা বস্তুটার স্পিডের যে ডিরেকশন সেটা মনে কর চেঞ্জ করে গেল, তাহলে পরে কী হচ্ছে, দেখ ওই স্পিডটা অনেক সময়ের জন্য থাকছে, এবং তার স্পিড চেঞ্জ হওয়ার পর যে স্পিড সেটাও অনেক সময়ের জন্য থাকছে। তাহলে পরে কী হচ্ছে, প্রথমেও তুই ভরবেগ বের করতে পারছিস, মনে কর প্রথমে স্পিড ছিল 10 মিটার পার সেকেন্ড, তো ওখানে ভরবেগ কত ছিল, এম ইন্টু 10, এরপরে মনে কর স্পিড চেঞ্জ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। ওকে, তো ওখানে ভরবেগ হচ্ছে তোর এম ইন্টু 5, তো এক জায়গায় এম ইন্টু 10 আর এক জায়গায় হচ্ছে এম ইন্টু 5, তাহলে পরে কী হচ্ছে, ওখানেও তুই ভরবেগ জানতে পারছিস এম ইন্টু 10, আর এখানেও তুই ভরবেগ জানতে পারছিস এম ইন্টু 5, এবং সঙ্গে সঙ্গে ডিরেকশন তুই জানতে পারছিস। তো এখানে কী হচ্ছে, এখানে তুই ভরবেগের যে চেঞ্জটা, ভরবেগের চেঞ্জ কত হচ্ছে 5m মাইনাস 10m, কারণ ফাইনাল ভরবেগ কত 5m আর ইনিশিয়াল ভরবেগ কত 10m, তার মানে এখানে চেঞ্জ কত হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে হলো 5m মাইনাস 10m। তো এখানে তুই চেঞ্জটাকে বুঝতে পারছিস। এবার দেখ আমি এটাকে কী করে বলবো, দেখ এখানে বলবো যে ভরবেগের পরিবর্তন, তার মানে অ্যাকচুয়ালি ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। ওকে, এবার দেখ এই যে ভরবেগের পরিবর্তনটা মেজার করা কিন্তু খুব সহজ। ওকে, মানে এর থেকে অন্তত সহজ, খুব বেশি বল আর কম টাইম, এর থেকে ভরবেগের পরিবর্তন পরিমাপ করা সহজ, ভরবেগের পরিবর্তন পরিমাপ করা সহজ। তো এখান থেকে আমরা একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, সেটা হচ্ছে কি ইম্পালস। আমি আবিষ্কার করিনি, নিউটন আবিষ্কার করেছিল। তো এটা হচ্ছে ইম্পালস, ভরবেগের পরিবর্তনের পরিমাপ করা সহজ। তো এটা তো খুব ভালো কথা। এবার চলে আসি এর ইউনিটে, এর এককে। তো এর একক তো খুব সহজ, জানিসই তোরা। এখানে কী হচ্ছে দেখ, আমি যদি এসআই ইউনিটে বের করি তবে ফোর্সের একক হচ্ছে নিউটন আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। তো খুব সিম্পল, এখানে কী হবে, এর ইউনিট যেটা দাঁড়াচ্ছে বা এর একক যেটা দাঁড়াচ্ছে এসআই পদ্ধতিতে, সেটা কত হবে, সেটা হবে ফোর্সের হচ্ছে নিউটন আর এর হচ্ছে সেকেন্ড। ফোর্সের হচ্ছে নিউটন, এর হচ্ছে সেকেন্ড। আরেকটা কিছু করা যায়, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন আমরা কী করে করি, কোন ইউনিটে করি, ভরবেগের পরিবর্তন আর ভরবেগ এর ইউনিট তো সমান হবে, পরিবর্তন যেটা হচ্ছে সেটা তো আমরা শুধুমাত্র মাইনাস করছি। তো মাইনাস বা প্লাস করার জন্য কোনো দিন ইউনিট চেঞ্জ করে না, গুণ বা ভাগ করলে পরে হয়তো ইউনিট চেঞ্জ করে, হয়তো বলছি কেন, ইউনিট চেঞ্জ করে, কিন্তু মাইনাস বা প্লাস করলে পরে ইউনিট চেঞ্জ করে না। তবে ভরবেগের যে ইউনিট সেটাই হবে এর ইউনিট। ভরবেগের ইউনিট কত সবাই জানি আমরা, ভর মানে হচ্ছে মাস, অর্থাৎ মাসের ইউনিট হচ্ছে এসআই পদ্ধতিতে কেজি, ঠিক আছে, এবং তার সঙ্গে বেগ হচ্ছে তোর মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো তুই নিউটন সেকেন্ড ইউজ করতে পারিস, অথবা তুই কেজি মিটার পার সেকেন্ডও ইউজ করতে পারিস, দুটোর মধ্যে যে কোনো একটা কারেক্ট, দুটোর মধ্যে দুটোই কারেক্ট, কী বলছি, যে কোনো একটা কারেক্ট। আচ্ছা, এরপরে চলে আসি সিজিএস পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতিতেও সহজ। দেখ সিজিএস পদ্ধতিতে কী হবে, নিউটনের জায়গায় চলে আসে ডাইন,
নিউটনের জায়গায় চলে যায় ডাইন, ডাইন ইন্টু সেকেন্ড। এরপরে কী হতে পারে, কেজির জায়গায় চলে যায় গ্রাম, ওকে, কেজির জায়গায় গ্রাম, আর মিটারের জায়গায় সেন্টিমিটার পার সেকেন্ড। তো সিএস পদ্ধতিতে এটা, আর আইসিআই পদ্ধতিতে হচ্ছে এটা। তো এটা গেল আমাদের ইম্পালস, অর্থাৎ বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন এখানে চলে আসলো, ঠিক আছে। তো এর একটা বাস্তবিক উদাহরণ দেওয়া যায়। দেখ উদাহরণ কী হবে, মন দিয়ে শোন। মনে কর কোনো একটা বলার বল করছে, এরকম করে বল করছে, ওকে ওকে ওকে, হ্যাঁ, কোনো একটা বলার মনে করে বল করছে। এবার দেখ বলারটা বল করলো, ব্যাটসম্যান বিরাট কোহলির মতন করে এরকম করে ঠুকে দিল, মানে কভার ড্রাইভ মারলো মনে কর, ওকে। এবার দেখ যখনই কভার ড্রাইভটা মারছে দেখবি ওই শব্দটা খেয়াল করবি, ট্যাক করে শব্দ একটা। তখন ওখানে কী হচ্ছে, দেখ যখন বলটা ওর ব্যাটে আসছে তখন কী করছে, ও জাস্ট কভার ড্রাইভ মারলো। তো কভার ড্রাইভ মারার জন্য কী হচ্ছে, কভার ড্রাইভের যে সময়টা, ঠিক আছে, বলটা আসলো আর কভার ড্রাইভ মারলো, টাক করে শব্দ হলো। ওই যে টাক করে শব্দ হলো, ওটা মানে কি, ওটা মানে হচ্ছে যে ওই সময়টুকুর জন্য বলটা ব্যাটের সঙ্গে কন্ট্যাক্টে আছে, বলটা ব্যাটের সঙ্গে কন্ট্যাক্টে আছে। তো দেখ ওই যে সময়টা, সেই সময়টা কিন্তু খুব কম, ওই সময়টা খুব কম, ঠিক আছে। তার মানে না তুই ওই ব্যাটটা ওই বলের ওপর কতখানি ফোর্স দিল, কতখানি ফোর্স দিয়ে কভার ড্রাইভ করলো, সেটা কিন্তু তুই মেজার করতে পারবি না। সেটা মেজার করা খুব সহজ, খুব কঠিন। কী বলছি, খুব কঠিন, কারণ বলের মানটা খুব বেশি। কারণ দেখ একটা বলার খুব জোরে বল করছে, তো জোরে বল করছে, তুই কভার ড্রাইভ মারলি, সেটা 4 হলো। তো কভার ড্রাইভ মারার সময় অনেক ফোর্স দিতে হবে না, হালকা করে মারলে পরে চলবে না, তো একটু ফোর্স দিতে হবে। এবার দেখ ফোর্সটা দিচ্ছে, তো ফোর্সের মানটা বেশি, এটা একটা সমস্যা, কারণ পরিমাপ করা যাচ্ছে না। আর একটা হচ্ছে সময়টা খুব কম, কারণ ব্যাটের সঙ্গে যখন কন্ট্যাক্ট লাগলো, যতটুকু শব্দ তুই শুনতে পারলি, যত সময়ের জন্য শুনতে পারলি, সেটা হচ্ছে সময়, ঠিক আছে। তো সেটা তুই মেজার করতে পারছিস না। তার মানে তোর কাছে দুটো সমস্যা। তো মেজার করতে কী পারছিস, তুই মেজার করতে পারছিস যে বলের যে ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা তুই মেজার করতে পারছিস। তার মানে কী হচ্ছে, এইখানে তুই ইম্পালসটা জানতে পারছিস, এখানে তুই ইম্পালসটা জানতে পারছিস, অর্থাৎ ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তো ইম্পালসের সিধা সাদা একটা যদি উদাহরণ হয়, বা ইম্পালসের যদি কোনো একটা মানে ইম্পালস কাকে বলে সেটা যদি আমি বলি, তাহলে কী হবে, জাস্ট ভরবেগের পরিবর্তন। মানে কোনো একটা বল কোনো একটা বস্তুর উপর যদি প্রযুক্ত হয়, তবে বস্তুটার এফেক্ট, বস্তুটার ওপর এফেক্ট কী পড়বে, বা বস্তুটার ওপর ফলাফল কী পড়বে, তার মোশন কী করে পরিবর্তন হবে, ওই যে পরিবর্তনটুকু তুই মেজার করছিস বা পরিমাপ করছিস, ওটাই হচ্ছে তোর ভরবেগের পরিবর্তন বা ইম্পালস, যেটাকে আমরা বলছি যে বলের ঘাত। এবার এটা তো খুব ভালো মতন করে আমরা বুঝতে পারলাম। তো বলের ঘাত তো আমরা বুঝতে পারলাম, তাহলে এবার ওই যে বলটা রয়েছে, বলটাকে আমি কি বলছি, তো দেখ কোনো একটা বৃহৎ মানের বল যদি খুব কম সময়ের জন্য কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, তো ওই যে বৃহৎ মানের বলটা রয়েছে, মানে যেই বলটা ইম্পালসের জন্য দায়ী, সেই বলটাকে আমরা বলছি কি, ঘাত বল। কী বলছি, ঘাত বল। তার মানে দুটো জিনিসের মধ্যে যাতে কোনোদিন কনফিউশন না হয়, একটা হচ্ছে তোর বলের ঘাত, আর একটা হচ্ছে তোর ঘাত বল। বলের ঘাত কি, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, মানে ফোর্স ইন্টু টাইম, এটা হচ্ছে বলের ঘাত, মানে ভরবেগের পরিবর্তন। আরেকটা কি, আরেকটা হচ্ছে ঘাত বল। ঘাত বল মানে হচ্ছে তোর যেই বলটা খুব কম সময়ের জন্য বস্তুর উপর প্রযুক্ত হয়, সেটা হচ্ছে তোর ঘাত বল, ওকে। তার মানে যে খুব কম সময়ের জন্য বস্তুর ওপর তাকে বলা হয় ঘাত বল। তো এটার নাম হচ্ছে কি, ইম্পালসিভ ফোর্স। এবার দেখ এর আরেকটা উদাহরণে চলে আসি। এর আরেকটা উদাহরণ কী হবে, দেখ আমি যখন হাতুড়ি দিয়ে মারছি কোনো একটা পেরেকের ওপর, দেখবি হাতুড়িটা কি পেরেকের সঙ্গে লাগিয়ে তারপর মারে, লাগিয়ে তারপর কিন্তু মারে না। তাহলে কী করে মারে, হাতুড়িটাকে এরকম উপরে নেয়, ট্যাক করে মারে, তখন পেরেকটা নিচে চলে যায়, মানে কাঠের মধ্যে বা যেখানে হোক, যেখানে তুই মারছিস সেখানে তো নিচে চলে যায়। তো কী করে হচ্ছে, দেখ তুই হাতুড়ি দিয়ে বাড়ি মারছিস, তো ওর ভালো একটা ফোর্স, ওই পেরেকের জন্য তো একটা বিশাল মাপের একটা বড় একটা ফোর্স, তো ওই ফোর্সটা মারছিস, হাতুড়ি দিয়ে বাড়ি মেরে টুক করে সরিয়ে নিচ্ছিস। তার মানে কী হচ্ছে, ওই হাতুড়ির সঙ্গে যে পেরেকের কন্ট্যাক্টটা রয়েছে, কন্ট্যাক্ট টাইম, ওই যে সময়টা রয়েছে, সময়টা কিন্তু খুব কম, ঠিক আছে। তো এখানে দেখ না তুই ফোর্স মেজার করতে পারবি, না তুই সময় মেজার করতে পারবি। তোর কী দরকার, পেরেকটাকে ঢোকানো দরকার, নাকি তোর বলের মান, সময়ের মান, এগুলো জানা দরকার? তোর পেরেকটা ঢোকাতে লাগবে। তো পেরেকটা যে তুই ঢোকাচ্ছিস,
ওইটা হচ্ছে তোর ফলাফল। তার মানে তোর কী চাই? ফলাফল চাই। তার মানে অ্যাকচুয়ালি দেখ এই যে ইম্পালস রয়েছে বা এই যে ইম্পালসিভ ফোর্স রয়েছে, এটার মধ্যে আমরা কিন্তু ফোর্সের মান বা সময় জানার চেষ্টা করি না। আমরা অ্যাকচুয়ালি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে এই ইম্পালসের কারণে অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় আসছে বা পরিবর্তনটা কোথায় আসছে। যখন তুই পেরেকটাকে মারলি তখন কী হচ্ছে, পেরেকটা জাস্ট ওই কাঠের মধ্যে গেঁথে গেল। তার মানে কি এখানে পরিবর্তনটা কী হচ্ছে, পেরেকটা প্রথমে কাঠের ওপরে ছিল, সেটা পেরেকটা কী হচ্ছে, কাঠের মধ্যে গেঁথে গেল। তার মানে এটা হচ্ছে পরিবর্তন। তো ইম্পালসে অ্যাকচুয়ালি কিন্তু আমরা পরিবর্তনটা মেজার করি, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পালসে মেজার করি। তো ইম্পালস জিনিসটা তো আমাদের খুব ভালো মতন করে ক্লিয়ার হলো, ঠিক আছে। তো এর একটা উদাহরণ দেওয়া যায়। এর একটা উদাহরণ মানে হচ্ছে একটা সমস্যা, অর্থাৎ এর একটা প্রবলেম নিয়ে আলোচনা করা যায় কিছুটা। দেখ এখানে কি হচ্ছে, মনে কর, মন দিয়ে শোনা, মন দিয়ে কী শুনবি, আমি প্রথমে বুকটা বুঝি তারপর তো শুনবি। তো এর মধ্যে আমরা পড়িয়ে ফেলেছি কিন্তু বলের ঘাত বলে এর মধ্যেই আমরা পড়িয়ে ফেলেছি, ওকে। তো দেখ ঘাত বলের ইউনিট কী হবে বা একক কী হবে? ঘাত বল ইজ এ ওয়ান কাইন্ড অফ এ ফোর্স। তার মানে এর ইউনিট যেটা হবে সেটা হবে নিউটন, এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হবে ডাইন, ওকে। তো এখানে কী হচ্ছে দেখ, এখানে কী বলছি আমি, মন দিয়ে শোন। এখানে একটা প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। তো দেখ এখানে নাম্বার আমি টুকলাম না যে কত নম্বরে আমি কোশ্চেনটা লিখেছিলাম, টপিকটা লিখেছিলাম, ওটা আমার মনে নেই, ঠিক আছে। তো এখানে প্রবলেমটা হচ্ছে এরকম টাইপের যে তোর এখানে কি হচ্ছে, একটা দেওয়াল রয়েছে, মন দিয়ে শোনা, এখানে একটা দেওয়াল রয়েছে। এই প্রবলেমটা আবার আসবে যখন ক্রিয়া প্রতিক্রিয়া পড়াবো। একটা দেওয়াল রয়েছে, তো দেওয়ালের মধ্যে একটা বল এসে টাক করে এরকম বাড়ি খেলো। দেখ মন দিয়ে বোঝ, টাক করে মনে করে এরকম বাড়ি খেলো, ওকে। তো বল যেটা বাড়ি খেলো তার মাস মনে কর এম, আর যেই স্পিডে বাড়ি খেলো সেটা মনে কর ইউ, ওকে, সেটা মনে কর ইউ। এবার বলটা বাড়ি খেয়ে মনে কর আবার এই পাশে ফিরে গেল, ঠিক আছে। বলটা বাড়ি খেয়ে মনে কর আবার এই পাশে ফিরে গেল, ঠিক আছে। তার থেকে আরেকটা ভালো একটা উদাহরণ দিই, বুঝতে পারবি। এটাকেই জাস্ট হরাইজেন্টাল করে দিই, এটা ভার্টিক্যাল রয়েছে, এটাকে আমি হরাইজেন্টাল করে দিই, তাহলে পরে বুঝতে পারবি। তো এটা হচ্ছে এরকম টাইপের, ওকে। এটা হচ্ছে একটা হরাইজেন্টাল প্লেন। তো এখানে মনে কর একটা বল এরকম এসে টুক করে বাড়ি খেলো, ঠিক আছে। তো বলের মাস মনে কর এম, আর বলের যে ইনিশিয়াল স্পিড সেটা মনে কর ইউ, মানে যখন যেই মুহূর্তে বাড়ি খেলো সেই মুহূর্তে স্পিড হচ্ছে তোর ইউ। আর বলটা মনে কর বাড়ি খাওয়ার পর বাউন্স করলো, ঠিক আছে। বলটা বাড়ি খাওয়ার পর এরকম করে বাউন্স করলো। তো বাউন্স করার মুহূর্তে ওর যে স্পিড সেটা মনে কর ভি, সেটা মনে কর ভি, ওকে। ওর যে স্পিড সেটা মনে কর ভি। তো এখানে আমাকে দেখ, এখানে কি করতে হবে, এখানে আমাকে বলেছে মনে কর যে এখানে ফোর্স বের করতে বলেছে। এবার দেখ তুই ফোর্স বের করতে গিয়ে পারবি? তোর নলেজে কী বলে, তোর কমন সেন্সে কী বলে যে এখানে তুই ফোর্সটা বের করতে পারবি? এখানে কিন্তু ফোর্সটা বের করতে পারবি না। কেন বলতো? কারণ দেখ বলটা এখানে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে সেই মুহূর্তেই ওপরের দিকে বাউন্স করছে। তার মানে কি, যে সময়টা রয়েছে ওই ভূমির সঙ্গে বলের যে কন্ট্যাক্ট সময়টা রয়েছে সেটা কিন্তু অনেক 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 কম বা অনেক অনেক ছোটো বা অনেক স্মল। তো থাকার কারণে না তুই সময় মেজার করতে পারছিস, আর সময় যদি তুই না মেজার করতে পারিস তাহলে পরে পরিবর্তন, ভরবেগের পরিবর্তন বাই সময়, ওখান থেকেই তো আমরা ফোর্স বের করি। তো সময় তুই বের করতে পারছিস না, তাহলে পরে তুই কী করে ফোর্স বের করতে পারবি? তাহলে তুই দুটো জিনিস বের করতে পারবি না, ফোর্সও বের করতে পারবি না, সময় বের করতে পারবি না। কিন্তু এখানে দেখ যে জিনিস তুই বের করতে পারবি সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ওকে। তার মানে প্রথমে দেখ ভরবেগ কী ছিল, এম ইউ, ওকে। তো প্রাথমিক ভরবেগ কী ছিল? প্রাথমিক ভরবেগ ছিল আমার না সরি এই বলের কী বলি, আমার বলে প্রাথমিক ভরবেগ ছিল এম ইন্টু ইউ, ওকে। আর অন্তিম যে ভরবেগ সেটা হলো কত, সেটা হচ্ছে এম ইন্টু ভি। অবশ্যই আমরা যদি সাইন ইউজ করি তাহলে পরে কী হবে, মনে কর ওপরের দিকটা আমরা ধরে নিলাম পজিটিভ ওয়াই অ্যাক্সিস, ওপরের দিকটা মনে করো আমরা ধরে নিলাম পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে পরে এখানে কী হবে, দেখ প্রাথমিক ভরবেগ হচ্ছে মাইনাস এম ইউ। কেন মাইনাস এম ইউ? কারণ ইউর যে ডিরেকশন সেটা নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে মানে হচ্ছে মাইনাস ওয়াইয়ের দিকে। তো মাইনাস ওয়াইয়ের দিকে মানে হচ্ছে মাইনাস এম ইন্টু ইউ। আর অন্তিম ভরবেগ দেখ এম ইন্টু ভি। তো অন্তিম ভরবেগে বেগের যে ডিরেকশন সেটা কোন দিকে, উপরের দিকে, তার মানে পজিটিভ ওয়াই ডিরেকশন বরাবর, অর্থাৎ এটা কত হচ্ছে প্লাস এম ভি। তো এখানে দেখ ভরবেগের যে পরিবর্তন হচ্ছে সেটা কত হচ্ছে, এখানে ভরবেগের যে পরিবর্তন হচ্ছে তো সেটা হচ্ছে তোর এখানে যদি তোর অন্তিম মাইনাস প্রাথমিক করি তাহলে পরে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, ওকে। তো
এখানে কী হচ্ছে দেখ, অন্তিম হচ্ছে তোর এম ভি, ওকে, অন্তিম এম ভি মাইনাস এখানে মাইনাস এম ইউ। তার মানে এখানে কী হচ্ছে দেখ, এখানে হচ্ছে তোর যদি এম কমন নিয়ে নিস ভি প্লাস ইউ, ঠিক আছে, ভি প্লাস। তো এটা হচ্ছে তোর ভরবেগের পরিবর্তন। তো এখানে দেখা তুই ফোর্স মেজার করতে পারছিস না, তুই টাইম মেজার করতে পারছিস, তুই যেটা মেজার করতে পারছিস সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এবার দেখ ভরবেগের যে পরিবর্তনটা বেরিয়েছে সেটা কিন্তু পজিটিভ বেরিয়েছে। কেন বলতো, দেখ পজিটিভ বেরিয়েছে তার মানে এটা তো তুই বুঝতে পারছিস যে ভরবেগের যে পরিবর্তনটা তার ডিরেকশন হচ্ছে উপরের দিকে, তার ডিরেকশন হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। তার মানে এখানে যে ইম্পালসটা তৈরি হচ্ছে, ওকে, এই বলের এখানে দেখ দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে বলের ইম্পালস, ঠিক আছে, একটা হচ্ছে বলের বল দ্বারা দেওয়ালের ওপর ফোর্স, দেওয়াল না সরি এই ভূমি, বল দ্বারা ভূমির ওপর ফোর্স, আর একটা হচ্ছে ভূমি দ্বারা বলের ওপর ফোর্স। তো এখানে দেখ বলের ভরবেগ চেঞ্জ হচ্ছে। তো বলের ভরবেগ কেন চেঞ্জ করছে, কারণ ভূমি বলের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তো এই কারণে বলের ভরবেগ চেঞ্জ করছে। তো এখানে বলের ভরবেগ যে চেঞ্জ করছে সেটার ডিরেকশন হচ্ছে ভূমি থেকে ওপরের দিকে, সেটার ডিরেকশন কোন দিকে, ভূমি থেকে ওপরের দিকে, ওকে। কারণ যেহেতু আমরা ওপরের চিহ্নটাকে পজিটিভ ওয়াই ডিরেকশন ধরেছি, তো এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে ভূমি থেকে ওপরের দিকে, ওকে, বোঝা গেল। তো এটা হচ্ছে তোর ইম্পালস, ইম্পালসের একটা অঙ্ক। তো এটা তো আমরা দারুণভাবে বুঝতে পারলাম যে এই ডিরেকশনে বুঝতে পারলাম যে ভূমি থেকে ওপরের দিকে। কেন ওপরের দিকে, কারণ এটা পজিটিভ ওয়াই ডিরেকশন। তো পজিটিভ ওয়াই ডিরেকশন বুঝতেই পারছিস যে ভূমি থেকে ওপরের দিকে, তো এখানে পজিটিভ বেরোচ্ছে, তার মানে এটা হচ্ছে এম ভি প্লাস ইউ, তার মানে এটা ভূমি থেকে ওপরের দিকেই হবে। তো এটা তো খুব ভালো মতন করে বোঝা গেল, ইম্পালস সম্পর্কে আমরা খুব ভালো মতন করে বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে মন দিয়ে বলছে, দেখ নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কি পড়েছিলাম, আমরা দ্বিতীয় সূত্রে পড়েছিলাম নিউটনস সেকেন্ড ল। তো এখানে আমরা কি পড়েছিলাম, এখানে আমরা পড়েছিলাম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বস্তুর বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। তো এটা আমরা জানতে পেরেছিলাম। তো এখানে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোনো একটা বস্তুতে যদি আমরা অ্যাক্সিলারেশন তৈরি করতে চাই বা কোনো একটা বস্তুতে আমরা যদি ত্বরণ তৈরি করতে চাই, অর্থাৎ ত্বরণ যদি কোনো একটা বস্তু নট ইকুয়াল টু জিরো হয়, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যে বস্তুর ওপর বাইরে থেকে কোনো একটা প্রযুক্ত বল আসে, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল কী হতে হবে, বাহ্যিক যে লব্ধি বল। মন দিয়ে শুনবি, এখানে কিন্তু দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে লব্ধি। বাহ্যিক মানে হচ্ছে এক্সটার্নাল আর লব্ধি মানে হচ্ছে নেট। নেট কেন বলছি, কারণ দেখ মনে কর অনেকগুলো ফোর্স কোনো একটা বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে, তো অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হওয়ার পর মনে কর নেট ফোর্স হয়ে গেল জিরো। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে ফোর্সগুলো যে অ্যাপ্লাই হচ্ছে বস্তুর ওপর সেই ফোর্সগুলোর কোনো কাজই নেই। তার মানে আমাকে কিন্তু একটা ফোর্সের জন্য বের করলে চলবে না, আমাদের সবগুলো ফোর্সের জন্য হিসাব করতে হবে। তো সবগুলো ফোর্সের জন্য তুই যখন ভেক্টরিক্যালি সেগুলোকে অ্যাড করবি ফোর্সগুলোকে, কারণ ফোর্স হচ্ছে ভেক্টর রাশি, তখন তুই একটা নেট ফোর্স পাবি। ওই নেট ফোর্সটা নিয়ে তোকে আলোচনা করতে হবে বা তো ওই নেট ফোর্সটা তোকে হিসেবের মধ্যে আনতে হবে। তো এখানে কি হচ্ছে, বাহ্যিক যে লব্ধি বলটা সেটা কী হতে হবে, জিরো হতে হবে, ওকে। এবার ঘটনা হচ্ছে নট ইকুয়াল টু জিরো হতে হবে। এবার ঘটনা হচ্ছে এই যে বাহ্যিক লব্ধি বল, এই বাহ্যিক লব্ধি বলের বা বাহ্যিক বলটার উৎস কী, এটা হচ্ছে একটা কোশ্চেন, ওকে। তো এখানে একটা কোশ্চেন চলে আসছে মনের মধ্যে, সেটা হচ্ছে এই যে বাহ্যিক লব্ধি বল এর উৎসটা কী, কোত্থেকে হট করে এই বাহ্যিক লব্ধি বলটা চলে আসলো। এবার দেখ এইখানেই চলে আসছে নিউটনের তৃতীয় গতিসূত্রের সোর্স, মানে নিউটনের যে তৃতীয় গতিসূত্র সেটা কোত্থেকে উৎপন্ন হলো। তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেন থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটা উৎপন্ন হয়েছে। তো এবার দেখ মনে কর আমার কাছে দুটো বস্তু রয়েছে, মন দিয়ে বোঝ, আমার কাছে মনে কর দুটো বস্তু রয়েছে, একটা হচ্ছে এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু, ওকে। এবার মনে কর বি বস্তুর ত্বরণ হচ্ছে নট ইকুয়াল টু শূন্য, ওকে। বি বস্তুর যে ত্বরণ মানে অ্যাক্সিলারেশন সেটা মনে কর নট ইকুয়াল টু শূন্য, তার মানে এর একটা ত্বরণ রয়েছে। এবার এর ত্বরণ রয়েছে মানে কি, এর ওপর একটা বাহ্যিক লব্ধি বল রয়েছে, অর্থাৎ এর ওপর মনে কর যে বাহ্যিক লব্ধি বল সেটাকে আমি এফ দিয়ে ডিনোট করছি যেহেতু ফোর্স, এটাও নট ইকুয়াল টু জিরো হবে, কারণ এটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, এফ নেট এখানে অ্যাকচুয়ালি লেখা হয়েছিল আমার এফ নেট, তাহলে এবার কী হবে, অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু জিরো হবে, কার ওপর, বি এর ওপর। এবার এই যে ফোর্সটা মনে করে অ্যাপ্লাই করলো, এই ফোর্সটা অ্যাপ্লাই করলো এ, ঠিক আছে। এই ফোর্সটা কার দ্বারা অ্যাপ্লাই হচ্ছে, এ এর দ্বারা। তার মানে এখানে এ বি এর ওপর বল
প্রয়োগ করছে। ওকে, এ বি এর ওপর বল প্রয়োগ করছে। এবার এখানে আরেকটা কোশ্চেন আমার মনের মধ্যে জন্মাবে, ঠিক আছে, তোদের মনের মধ্যে জন্মাবে, সেটা হচ্ছে এ বি এর ওপর বল প্রয়োগ করছে, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে কি এমন হতে পারে যে বিও এর ওপর একটা ফোর্স প্রয়োগ করছে বা বিও এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে? তার মানে এখান থেকে দুটো কোশ্চেন জন্মাচ্ছে। একটা হচ্ছে বি এর অ্যাক্সিলারেশন হচ্ছে, তার মানে এ নট ইকুয়াল টু জিরো। তো অ্যাক্সিলারেশনটা কেন হচ্ছে? যেহেতু তুই বাহ্যিক বল প্রয়োগ করছিস। এবার বাহ্যিক বল যদি তুই প্রয়োগ করছিস, এই বাহ্যিক বলটা কে দিচ্ছে, এটা একটা কোশ্চেন হতে পারে। আরেকটা হতে পারে যে বাহ্যিক বলটা দিচ্ছে তার ওপর কি কোনো ফোর্স লাগছে বা তার ওপর কি কোনো বল প্রয়োগ হচ্ছে। তার মানে এখানে দুটো কোশ্চেন, একটা বি এর ওপর ফোর্সটা কোত্থেকে আসলো, আর আরেকটা কোশ্চেন হচ্ছে এর ওপর কি আরেকটা ফোর্স লাগছে। তার মানে এখানে দুটো কোশ্চেন। ওকে, দুটো কোশ্চেন কি? দুটো কোশ্চেন হচ্ছে, এক নম্বর কোশ্চেন, বি এর ওপর ফোর্স বা বি এর ওপর বল কোত্থেকে আসলো, এর ওপর কি কোনো বল প্রয়োগ হচ্ছে। দুটো কোশ্চেন তো মনের মধ্যে জন্মালো। ওকে, তো এই দুটো কোশ্চেনের ওপর ভিত্তি করে নিউটনের তৃতীয় সূত্র তৈরি হয়েছে। ওকে, এবার দেখ এখানে আমরা নিউটনের তৃতীয় সূত্র কী বলছি, দেখ এখানে বলছি যে এই যে ফোর্সটা, মানে এ বি এর ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করছে বা বলটা অ্যাপ্লাই করছে, সেটাকে আমরা বলবো কি? ক্রিয়া। সেটাকে আমরা কি বলবো? ক্রিয়া। ঠিক একই পরিমাণ ফোর্স এও কিন্তু বি এর জন্য অনুভব করছে, তাকে আমরা বলবো প্রতিক্রিয়া। এর উল্টোটাও হতে পারে, মনে কর বি এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকে আমরা যদি ক্রিয়া বলি, তাহলে পরে এ বি এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটাকে আমরা বলছি প্রতিক্রিয়া। ওকে, এবার এই যে ফোর্সটা, ক্রিয়া প্রতিক্রিয়া, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো বৈশিষ্ট্যগুলো কি? দেখ আমরা সূত্রে কিন্তু পড়ে আসছি, তো বৈশিষ্ট্যগুলো কি? তার আগে একটা জিনিস বলে নিই, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা, এটা হট করে চলে আসলো কোত্থেকে? দেখ মন দিয়ে বোঝ। মনে কর তুই একটা স্প্রিংকে এমন করে দাবাচ্ছিস, এমন করে চাপ দিচ্ছিস, তারপরে কী হবে? তুই স্প্রিংটার ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছিস। ওকে, তুই মনে কর একটা স্প্রিং রয়েছে, এরকম এরকম একটা স্প্রিং রয়েছে। ওকে, একটা স্প্রিং রয়েছে, তো স্প্রিংটাকে মনে কর এখান থেকে তুই প্রেশার দিচ্ছিস, এখান থেকে তুই ঠেলছিস, আর এখানে মনে কর কোনো একটা সাপোর্ট রয়েছে স্প্রিংয়ে। ওকে, এখানে একটা সাপোর্ট রয়েছে, তারপরে কী হবে? তাহলে পরে স্প্রিংটা এমন করে কী হবে? এমন করে চেপে যাবে। ওকে, এমন করে চেপে যাবে। ওকে, এবার দেখ তুই স্প্রিংয়ের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছিস, তার মানে এখানে আমি বলতে পারি যে এফ হচ্ছে নট ইকুয়াল টু জিরো। এফ হচ্ছে নট ইকুয়াল টু জিরো। তো ফোর্স অ্যাপ্লাই করছিস, তো যখনই ফোর্স অ্যাপ্লাই করছিস দেখবি তুই একটা ফোর্স কিন্তু ফিল করবি, অর্থাৎ তুই যখন স্প্রিংকে এমন করে চাপ দিবি তুইও কিন্তু একটা ফোর্স বা বল কিন্তু অনুভব করবি উল্টো দিকে। ওকে, তুইও একটা বল অনুভব করবি উল্টো দিকে। তো আমি যদি এই এফটাকে বলি F1, তো তুই যেই বলটা অনুভব করছিস সেটাকে আমি বলছি F2। তো দেখ এই F1 আর F2 মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই দুটো বল, মন দিয়ে শোন, এই দুটো বলের যে মান সেটা কিন্তু অবশ্যই সমান হবে। তার মানে আমি একটা জিনিস তো বুঝতে পারলাম যে এই দুটো বলের মান সমান হচ্ছে। ওকে, আর কি হবে? আর এই দুটো বল একে অপরের অপোজিট হবে, মানে এই দুটো বলের ডিরেকশন একে অপরের অপোজিট হবে। অর্থাৎ আমরা একেবারে যে সূত্রটা বলতে পারছি সেটা বলতে পারছি কি? F1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ F2 ভেক্টর। বোঝা গেল? F1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ F2 ভেক্টর। তার মানে নিউটনের যে তৃতীয় সূত্রের কেউ যদি আমাকে বলে যে এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কী বা এর গাণিতিক যে ব্যাপারটা সেটা কি, যেটা হচ্ছে F1 ইকুয়াল টু মাইনাস F2 ব্যাকে এই ওপরে ওপরে অ্যারো চিহ্ন। ওকে, এবার দেখ এখান থেকে তুই কিন্তু এটা বুঝতে পারছিস না যে F1 মানে কি? 1 মানে কার ওপর কার জন্য ফোর্স, সেটা কিন্তু বুঝতে পারছিস না। 2 কার ওপর কার জন্য ফোর্স, সেটা কিন্তু বুঝতে পারছিস না। তো এটাকে একটুখানি ভালো মন্দ করে লিখতে হবে আমাদের। কি লিখতে হবে? দেখ আমি কি বলেছি, মনে কর দুটো আমার কাছে বস্তু রয়েছে, একটা হচ্ছে এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু। তো এ বস্তু মনে কর বি বস্তুর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এর জন্য বি বস্তুর একটা অ্যাক্সিলারেশন হয়েছে, সেটা কত হয়েছে? সেটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। তার মানে এর একটা অ্যাক্সিলারেশন ত্বরণ রয়েছে। ঠিক একইভাবে বিও কিন্তু এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে এবং এই কারণের জন্য এরও কিন্তু অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু জিরো হবে। ওকে, এরও কিন্তু অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ, হতে পারে এর মান মানে A1 আর A2 এই দুটোর মান সমান নয়, হতে পারে এটা। ঠিক আছে, এটা নির্ভর করবে দুটো মাসের ওপর। যদি মাস সমান হয় তাহলে পরে অ্যাক্সিলারেশন সমান হবে, যদি মাস সমান না হয় তাহলে অ্যাক্সিলারেশন সমান হবে না। তার মানে এটাও হতে পারে, আবার A1 ইকুয়াল টু A2 এটাও হতে পারে। এটা ইম্পর্টেন্ট জিনিস। বা ত্বরণ সমানও হতে পারে দুটো বস্তুর, আবার সমান নাও হতে পারে, কিন্তু এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এ বি এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে আর বি এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা কিন্তু সমান এবং একে অপরের অপোজিট। তার মানে আমরা বলতে পারি এ বি এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকে আমরা লিখতে পারি FBA। FBA মানে হচ্ছে
বি এর ওপর ফোর্স এ এর জন্য। তো এখানে আমি লিখে দিই এফ বি এ মানে হচ্ছে, দেখ তোরা যখন উচ্চ মাধ্যমিকে লিখবি বা উচ্চ মাধ্যমিকে যখন কোশ্চেনে লিখবি, খাতায় লিখবি, তখন প্রত্যেকটা জিনিস ডিফাইন করে দেবে যে এফ বি এ মানে কি, বি এর ওপর ফোর্স, বি এ মানে কিন্তু ওই বিয়ে না, বি এর ওপর ফোর্স এ এর জন্য, বি এর ওপর ফোর্স এ এর জন্য। ওকে, তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে বি এর ওপর বল এর জন্য। ওকে, আর এই বি এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তার মানে এটাকে আমরা বলতে পারি এর ওপর ফোর্স বি এর জন্য। তার মানে এটাকে আমরা বলতে পারি এর ওপর বল বি এর জন্য। ওকে, তার মানে এই দুটো জিনিস আমরা বলতে পারি এফ বি এফ এ বি। এবার দেখ এইটার থেকে তো এটা অন্তত ভালো, কারণ এখানে তুই ডিফাইন করতে পারছিস যে এফ বি এ মানে আচ্ছা বি এর ওপর বল এর জন্য, এফ এ বি আচ্ছা এর ওপর বল বি এর জন্য। এখানে তুই জিনিসটাকে বোঝাতে পারছিস, এখানে কিন্তু বোঝাতে পারছিস না। এফ এক মানে কি, একের ওপর ফোর্স কার জন্য সেটা তো তোকে বলতে হবে। তার মানে একের ওপর ফোর্স দুইয়ের জন্য, দুইয়ের ওপর ফোর্স একের জন্য, এরকম টাইপের। তো এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কী করে লিখবো বুঝতেই পারছিস। এর একটা যদি ক্রিয়া হয়, একটা প্রতিক্রিয়া হয়। একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে দেখ কোনটাকে তুই ক্রিয়া বলবি আর কোনটাকে তুই প্রতিক্রিয়া বলবি সেটা সম্পূর্ণ তোর ওপর। ঠিক আছে, এখানে কোনো কিছু স্পেসিফাই করা নেই যে আমার এটাকে ক্রিয়া বলতে লাগবে। মনে কর এ বি এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এটাকে ক্রিয়া বলতে হবে আর এটাকে প্রতিক্রিয়া বলতে হবে বি এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে, এমন কোনো মানে নেই। তুই এর ওপর এ বি এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকে প্রতিক্রিয়া বলতে পারিস, নিচেরটাকে ক্রিয়া বলতে পারিস। তো এটা তোর উপর ডিপেন্ড করছে। এখানে দুটো ফোর্সের নাম দিতে হবে, একটাকে ক্রিয়া একটা প্রতিক্রিয়া, এর জন্য নাম দিয়ে যায়। ক্রিয়া প্রতিক্রিয়া মানেটা কি, ক্রিয়া প্রতিক্রিয়া মানে হচ্ছে আমি যদি একটা অ্যাকশন করি তার একটা অপোজিট কিছু একটা ফিরে আসবে আমার কাছে, তো ওটাকে আমরা বলছি প্রতিক্রিয়া, বাস আর কিছুই না। আচ্ছা, তো এখানে এফ এ বি আর এফ বি এ এটাকে কী করে ডিফাইন করবো, এটাকে ডিফাইন করা যাবে এফ বি এ, নীল পেন তো ইউজই হয় না। আচ্ছা, এফ বি এ ইকুয়াল টু মাইনাস অফ এফ এ বি, ঠিক আছে, ভেক্টর চিহ্ন এখানে বসিয়ে দিই। তো দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ নিউটনস থার্ড ল অফ মোশন। ওকে, তো এটা তো আমি খুব ভালো মতন করে এখান থেকে ডিফাইন করতে পারলাম যে এই ফোর্সের এই সূত্রটা আমরা পাচ্ছি। ওকে, এবার চলে আসি এই যে ক্রিয়া প্রতিক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখ এখনও কিন্তু আমি নিউটনের থার্ড লয়ে পৌঁছইনি, কারণ ল ইজ নট ইম্পর্ট্যান্ট। দ্য ইম্পর্ট্যান্ট থিং ইজ যে তুই এই যে সূত্রগুলো পড়ছিস, সূত্রগুলোর পেছনে হিডেন মোটিভটাকে, নিউটনসের ওই সময় হিডেন মোটিভটা কী ছিল, যে প্রত্যেকটা সূত্রকে এমন করে ডিফাইন করো যাতে কিনা আমরা বল সম্পর্কে বুঝতে পারি, বলের কারণ সম্পর্কে বুঝতে পারি, বল প্রয়োগ করলে পরে কী হয় সেটা সম্পর্কে বুঝতে পারি। দেখ প্রথম সূত্র থেকে আমরা কী জানতে পেরেছিলাম, বলের সংজ্ঞা। দ্বিতীয় সূত্র থেকে আমরা কী জানতে পেরেছিলাম, যে বল প্রয়োগ করলে অ্যাক্সিলারেশন হয়, বাহ্যিক লব্ধি বল যদি প্রয়োগ করি তাহলে অ্যাক্সিলারেশন হয়। তার মানে ওখানে জানতে পেরেছিলাম বলের ফলাফল। আর এখানে কী জানতে পারছি, বলের কারণ। তা কত সুন্দর জিনিসটা। প্রথমে আমরা জানতে পারলাম আচ্ছা বল, তার মানে এইভাবে যদি লাইভে আমরা এগোই না তারপরে ব্যাপক হবে জিনিসটা। নিউটনসের প্রত্যেকটা লয়ের মতন, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। ফার্স্ট লয়ে প্রথমে আমরা কী জানলাম, যে বলের সংজ্ঞা, মানে আমরা যদি জীবনে যেটা করছি, মনে কর আমরা যখন যেটা করছি প্রথমে জানি যে সেটা আমি কী করছি। সেকেন্ড লয়ে চলে যে বলের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা বলের কারণে কী হয়, অর্থাৎ যেটা আমি করছি এখন সেটার কারণে ভবিষ্যতে আমার কী হতে পারে সেটা সম্পর্কে আমরা জানতে পেরে গেলাম। আর একটা কী জানতে পারছি, যে বলের কারণটা কী, অর্থাৎ যেটা আমি এখন করছি সেটা কেন করছি, ঠিক আছে, সেটা আমি কেন করছি সেটা হচ্ছে কারণ। আর এর কারণে কি হতে পারে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আর সেই জিনিসটা কি সেটা হচ্ছে প্রথম সূত্র। বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখ, তো এইখানে তার মানে এইখানে আমরা কি করছি, দেখ নিউটনসের জিনিসটা একটা লিখে নিই, ঠিক আছে, তাহলে ব্যাপক লাগবে শুনতে, ঠিক আছে। এই জিনিসটা শর্টে দেবো, শর্টে, ইউটিউব শর্টে কেন দেবো বলতো, ভিউজ বাড়ানোর জন্য। ওকে, আচ্ছা আর কি মানলাম, ঠিক আছে। আচ্ছা, তো নিউটনের যে তৃতীয় সূত্র, আমি এটা লিখে নিই, কেন মতো লিখছি ব্যাপারটা লিখলে পরে তোদের না মনে থাকবে জিনিসগুলো, যে নিউটন সেই যে লগুলো দিয়েছিল, এই লগুলো দেওয়ার জন্য কারণটা কি, হট করে মনে চলে আসলে দিয়ে দিল না, অনেক কারণ রয়েছে এর পিছনে, ঠিক আছে। এক একটা সূত্রে আসার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হয় যে কাউকে, যে কোনো বিজ্ঞানীকে, শুধুমাত্র নিউটন না, আইনস্টাইন বল, যে কাউকে বল, এক একটা সূত্রে বা এক একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করার জন্য তাকে অনেক খাটনি করতে লাগে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। আমি কি বললাম, দেখ মন দিয়ে বোঝ, নিউটনসের যে তিনটে ল রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড, একটা হচ্ছে থার্ড, এই তিনটে ল আমাদের জীবনের সঙ্গে কী করে জড়িত, মন দিয়ে শোন। দেখ ফার্স্ট লয়ের থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে বলের সংজ্ঞা, অর্থাৎ বল কী, ঠিক আছে। এখান থেকে আমরা জানতে পারি বলের সংজ্ঞা।
ওকে, এটা থেকে আমরা জানতে পারি বলের সংজ্ঞা। তার মানে এটা যদি আমরা জীবনে অ্যাপ্লাই করি, তো জীবনে এই জিনিসটার সঙ্গে কী করে রিলেটেড, যখনই আমরা যে জিনিসটা করছি প্রথমে প্রথমে জিজ্ঞেস করে যে জিনিসটা করছি আমরা, যে কাজটা করছি সেই কাজটা কি, কি লিখছি, সেই কাজটা কি। ওকে, সেকেন্ড ল কি, সেকেন্ড ল হচ্ছে বলের ফলাফল, মানে বলের কারণে কি হচ্ছে, বাহ্যিক লব্ধি বলের কারণে। তো বলের ফলাফল এটা কি, এটা এর সঙ্গে কী করে রিলেট, তুই যেই কাজটা করছিস সেটাকে একটু জাস্ট ভাব, তোর ইন্টেলিজেন্স দিয়ে ভাব, তোর বুদ্ধি দিয়ে ভাব যে এই কাজটার কারণে কী কী হতে পারে, কী কী কনসিকুয়েন্স আসতে পারে। ঠিক আছে, তো কাজটার ফলাফল দেখ মিলল তো, বলের ফলাফল এখানে হয়ে যাচ্ছে কাজটার ফলাফল। ও কি লিখছি। আচ্ছা, থার্ড ল থেকে কী জানতে পারি, থার্ড ল থেকে জানতে পারি হচ্ছে বলের কারণ, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়াটা কেন আসলো, প্রতিক্রিয়াটা কেন আসলো, অ্যাকশন রিয়াকশন কেন আসলো, এটা সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ এখানে জানতে পারছি আমরা বলের কারণ, এক্সটার্নাল ফোর্স আসলো থেকে, কে দিচ্ছে এক্সটার্নাল ফোর্সটা, সেটা হচ্ছে ক্রিয়া, তার ওপর উল্টো যে ফোর্সটা লাগছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তার মানে এখানে আমরা কি জানতে পারছি, বলের কারণ। ওকে, তো বলের কারণের সঙ্গে কাজেরটা কী করবি, যেই কাজটা তুই এখন করছিস সেটা কেন করছিস, কে তোকে মোটিভেট করছে কাজটা করতে, বা তার পেছনে উদ্দেশ্যটা কী সেটা তোকে জানতে লাগবে। তার মানে কাজটার কারণ। ওকে, হয়ে গেল দুটো জিনিস, তিনটে জিনিস, একটা হচ্ছে কাজটা কি, কাজটার ফলাফল, কাজটার কারণ। এই তিনটে জিনিস দেখ আমাদের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, তিনটে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। যাই হোক, বেশি বকা হয়ে গেল, বেশি একটু দার্শনিক গিরি দেখিয়ে ফেললাম। ঠিক আছে, কিন্তু ভালো লাগলো বেশ দেখাতে। আচ্ছা, তো এরপর আমরা কি চলে আসবো, এরপর আমরা চলে আসবো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া আমরা কথা বলছি, এই ক্রিয়া প্রতিক্রিয়ার বৈশিষ্ট্যটা কি, এই ক্রিয়া প্রতিক্রিয়ার বৈশিষ্ট্যটা কি। ওকে, দেখ ক্রিয়া প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য দেখ সবসময় এই যে দুটো ফোর্স রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া, এই দুটো ফোর্স সবসময় পেয়ারে থাকবে, পেয়ারে মানে জোড়া অবস্থায় থাকবে। জোড়া অবস্থায় বলতে যখনই ক্রিয়া তখনই প্রতিক্রিয়া। তার মানে দুটো বল পাচ্ছি আমরা, দুটো বলের একটা অ্যাকশন একটা রিয়াকশন, এটা সবসময় কী করে থাকছে, জোড়া অবস্থায় থাকছে। মানে এমন কিন্তু কখনো হবে না যদি ক্রিয়া করছিস অথচ প্রতিক্রিয়া হচ্ছে না, বা প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু ক্রিয়া হচ্ছে না, এমন কিন্তু থাকবে না। তো ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় জোড় অবস্থায় থাকবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ওকে, সর্বদা জোর অবস্থায় থাকবে, কি থাকে। ওকে, ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা জোর অবস্থায় থাকে। 2 নম্বর হচ্ছে দেখ অ্যাকচুয়ালি এটা আর 2 নম্বরটা মোটামুটি সিমিলার, কিন্তু তবু এটার থেকে আরও ভালো হচ্ছে, ঠিক আছে, যখনই ক্রিয়া প্রযুক্ত হয় তখনই প্রতিক্রিয়া হয়। ওকে, তার মানে দেখ এই দুটোর মধ্যে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে, ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যে যখন অ্যাপ্লাই হচ্ছে দুটো একসাথে, তখন কী হবে, তখন কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে যে সময়ের পার্থক্য সেটা কিন্তু শূন্য। ঠিক আছে, মানে এদের মধ্যে কোনো সময়ের ল্যাগ থাকবে না। ল্যাগ মানে বলতে কি, ল্যাগ মানে হচ্ছে একটা মনে কর আগে একটা পরে, এমন থাকবে না কিন্তু। তো এখানে সময়ের কোনো ল্যাগ নেই। ওকে, যখনই এটা প্রযুক্ত হচ্ছে তখনই ওটা প্রযুক্ত হচ্ছে। ওকে, তো এখানে 2 নম্বর বৈশিষ্ট্য চলে গেল। 3 নম্বর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সব সময় ক্রিয়া প্রতিক্রিয়া সব সময় কী হয়, তোর কী বলবো,
ভিন্ন বস্তুর উপর কাজ করে। বুঝা গেল? ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় ভিন্ন বস্তুর উপর কাজ করে। ওকে, এর বি এর ওপর মনে কর এ ফোর্স প্রয়োগ করলো, এটাকে আমরা বলছি মনে কর ক্রিয়া। বি এর ওপর উল্টো একটা ফোর্স প্রয়োগ করবে, এটা আমরা বলবো প্রতিক্রিয়া। ওকে, এটা আমরা প্রতিক্রিয়া বলবো। আচ্ছা, তো 4 নম্বরে চলে আসলো। অ্যাকচুয়ালি 4 নম্বরটা আর 3 নম্বরটা সেমই, এটা একটা জাস্ট লিখে দিলাম আমি। 5 নম্বরে হচ্ছে তোর ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা কোনোদিন সাম্যাবস্থা তৈরি হওয়া সম্ভব না। ওকে, কেন নয় সেটা বলছি আমি। ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা কখনো সাম্যাবস্থা তৈরি হওয়া সম্ভব না। কেন নয়? কারণ দেখ, সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, তাই তো? তো ইকুইলিব্রিয়াম কখন তৈরি হবে? সাম্যাবস্থা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। ওকে, এর ইংলিশটাও লিখে দিচ্ছি আমি, যাতে বুঝতে সুবিধা হয় তোদের। কারণ দেখ, অনেকে হয়তো ইংলিশ শুনেছে বেশি বেশি করে, অনেকে বাংলা শুনেছে বেশি বেশি করে, তো দুজনের জন্যই জিনিসটা সহজ হবে। ইকুইলিব্রিয়াম। ওকে, তো সাম্যাবস্থা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো এর অর্থটা হচ্ছে কোনো বস্তুর অ্যাক্সিলারেশন শূন্য, অর্থাৎ বস্তুটা হয় স্থির অবস্থায় থাকবে না বস্তুটা সরল রেখা বরাবর সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, তো অ্যাক্সিলারেশন শূন্য। এবার দেখ, অ্যাক্সিলারেশন শূন্য মানে কি? তার মানে হচ্ছে এর ওপর যে নেট ফোর্স মানে লব্ধি বল, সেটা কি? সেটাও শূন্য। এর ওপর যে নেট ফোর্স বা লব্ধি বাহ্যিক বল, বাহ্যিকটা লিখিনি আমি, লব্ধি বলটা হচ্ছে শূন্য। ঠিক আছে, এবার দেখ, যদি লব্ধি বল শূন্য হয় তার মানেটা কি? তার মানেটা মনে হচ্ছে, মনে কর কোনো একটা বস্তুর ওপর, মনে কর কোনো একটা বস্তু রয়েছে এ বস্তু। ঠিক আছে, তো এ বস্তুর ওপর মনে কর আমি অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করছি, 1 2 3টে। ওকে, অনেকগুলো মনে কর ফোর্স অ্যাপ্লাই করছি। ওকে, তো লব্ধি বল শূন্য মানে কি? এই যে 3টে ফোর্স রয়েছে, এই 3টে ফোর্সের যে ভেক্টর বা যে 3টে ফোর্সের যে অ্যাডিশন বা 3টে ফোর্সের যে নেট ভেক্টরটা হবে, সেটা কী হবে? শূন্য হয়ে যাবে। নেট যে ভেক্টরটা বা নেট যে ফোর্সটা, সেটা শূন্য হয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে, মনে কর এই যে ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, ক্রিয়া প্রতিক্রিয়াও তো সেম জিনিস না? ক্রিয়া প্রতিক্রিয়া মান সমান কিন্তু দিক বিপরীত। তার মানে এখানেও তো শূন্য হওয়া দরকার না? মনে কর যদি ক্রিয়া 5 নিউটন হয়, তাহলে প্রতিক্রিয়া হচ্ছে -5 নিউটন। তো এখানেও তো লব্ধি বল আমার শূন্যই হচ্ছে, কারণ দুটোর মান সমান কিন্তু এদের দিক বিপরীত। তার মানে এখানেও লব্ধি বল শূন্য হচ্ছে। তো এখানে কেন হচ্ছে না? এখানে কেন নেট ফোর্স শূন্য হচ্ছে না? কারণটা খুব মন দিয়ে বোঝ। সেটা হচ্ছে, দেখ, এখানে এই যে এ বস্তুটা, যদি কোনো একটা বস্তুর ত্বরণ শূন্য হতে হয়, তবে তার ওপর যেই ফোর্সগুলো কাজ করছে তাদের জন্য যে নেট ফোর্স, সেটা শূন্য হতে হবে। এবার দেখ, ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটো ডিফারেন্ট বডির ওপর কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু দুটো ডিফারেন্ট বডির উপর কাজ করে, একই বস্তুর ওপর কিন্তু কাজ করে না। যদি একই বস্তুর ওপর কাজ করতো, তাহলে পরে কিন্তু ক্রিয়া আর প্রতিক্রিয়া ক্যান্সেল আউট করে দিত একে অপরকে, তখন নেট ফোর্স 0 হয়ে যেত। কিন্তু এখানে দুটো ডিফারেন্ট বডির উপর কাজ করছে। মনে কর এ এর দ্বারা বি এর ওপর যদি ক্রিয়া হয়, তো বি এর দ্বারা এর ওপর হবে প্রতিক্রিয়া। ঠিক আছে, দুটো ডিফারেন্ট বডির ওপর কাজ করছে। হতে পারে তাদের মান সমান এবং দিক বিপরীত, কিন্তু দুটো ডিফারেন্ট বডির ওপর কাজ করছে বলে এদের দ্বারা কোনোদিন সাম্যাবস্থা তৈরি হওয়া সম্ভব না। ওকে, বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তো আমরা 5টা বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলেছি অলরেডি। তো লাস্টে আমরা চলে আসি নিউটনের তৃতীয় সূত্র। আর কি বলবো, নিউটনের তৃতীয় সূত্র সেটা তো বলে দিয়েছি, যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ঠিক আছে, এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে এটা লিখে দিই। ঠিক আছে, চলে আসি নিউটনের তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়া
বিপরীত প্রতিক্রিয়া থাকে। ওকে, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। বাস, এটা হচ্ছে আমাদের আসল সূত্র। এটা লাইফের যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তুই যা করবি তার একটা রিটার্ন তুই পাবি, ওই মুহূর্তেই পাবি। বুঝতে পারবি না তুই সেটা, ঠিক আছে, কিন্তু ওই মুহূর্তেই তুই পাবি। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো যাই হোক, আচ্ছা আমাদের দুটো প্রবলেম রয়েছে না, তো প্রবলেমটা করাচ্ছি তারা। প্রবলেমটা হচ্ছে এমন টাইপের, এবার এখানে চলে আসে যে দেওয়ালটা হচ্ছে তোর ভার্টিক্যাল টাইপের, এরকম এরকম টাইপের। মনে কর এখানে প্রথম যে কন্ডিশনটা, প্রথম যে কেসটা, সেটা মনে কর এখানে একটা বল এরকম করে ধাক্কা মারবে। তো বলটার মাস মনে করে এম, আর এখানে মনে কর বলটার ভেলোসিটি হচ্ছে ইউ। ওকে, তো বলটা ধাক্কা মেরে মনে কর এমন করে চলে আসলো, তখনও মনে কর এর ভেলোসিটি হচ্ছে ইউ, ঠিক আছে। তো এখানে ভরবেগের পরিবর্তন আমাকে বের করতে লাগবে, বা এখানে এখানে ভরবেগের পরিবর্তন বের করতে লাগবে, বা ইম্পালস বের করতে লাগবে। আরেকটা হচ্ছে এমন টাইপের, মনে কর এখানে বলটা এমন করে ধাক্কা মারলো দেওয়ালে, এটা মনে কর 30 ডিগ্রি ধাক্কা মারে এমন করে রিটার্ন চলে আসলো, এটাও মনে কর 30 ডিগ্রি। এখানে মনে কর এটা ইউ, এখানেও মনে কর এটা ইউ। ওকে, তো এখানে কোশ্চেনটা হচ্ছে এই যে দেওয়ালটা বলের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। দেখ এখানে বলের ভরবেগ পরিবর্তন হচ্ছে, এর মানে কি বলের ভরবেগ কখন পরিবর্তন হবে? যখন তুই বলের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করবি। তো বলের ওপর ফোর্সটাকে অ্যাপ্লাই করছে, এখানে চলে আসছে ক্রিয়া প্রতিক্রিয়া। বল যখন দেওয়ালের ওপর একটা ফোর্স লাগাচ্ছে, বলকে তুই মারছিস, বল গিয়ে ধাক্কা মেরে চলে আসছে, তার মানে কি যখন ধাক্কা মারছে তখন বলও দেওয়ালের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা যদি ক্রিয়া হয়, তো বলটা যখন রিটার্ন চলে আসলো, কেন আসলো? কারণ দেওয়ালও বলের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে প্রতিক্রিয়া। এবার আরেকটা জিনিস দেখ, আরেকটা উদাহরণ তোদেরকে বলে নিই আমি, সেটা হচ্ছে দেখ এখানে তোদের মনে মনে একটা কোশ্চেন জাগবে যে পৃথিবী যেটা রয়েছে, পৃথিবী তার গ্র্যাভিটির জন্য, পৃথিবী তার মহাকর্ষের জন্য কোনো একটা পাথরকে নিচের দিকে টানে, আর পাথরটা যখন আমি ছেড়ে দিই তখন পাথরটা নিচের দিকে পড়তে থাকে। ওকে, তার মানে এখানে তোর পাথরটাকে পৃথিবী টানছে, তো এখানে পাথরের ওপর পৃথিবীর একটা ফোর্স রয়েছে, তো সেটাকে আমরা বলছি ক্রিয়া। তো এখানে কি এটা সম্ভব যে পাথরটাও পৃথিবীকে টানছে? পাথরটা পৃথিবীকে টানছে। আচ্ছা, যদি পাথরটা পৃথিবীকে টানতো তাহলে তো পৃথিবীর একটা অ্যাক্সিলারেশন থাকতো বা ত্বরণ থাকতো, সেটা তো বুঝতে পারছি না আমরা, সেটা তো হচ্ছে না। এর পেছনে কারণটা কি মন দিয়ে শোন। দেখ নিউটন বললো হ্যাঁ এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া হবে, সব জায়গাতে ক্রিয়া প্রতিক্রিয়া আছে। বল প্রয়োগ করছিস, যার ওপর প্রয়োগ করছিস সেও তোর ওপর একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। কিন্তু এখানে আমরা পৃথিবীর ত্বরণটা বুঝতে পারছি না কেন? কারণটা হচ্ছে এটাই যে মনে কর পৃথিবী যেই ফোর্সে টানছে ওই পাথরটাকে, তো পৃথিবীর এটা মনে কর সারফেস, পাথরটাকে নিচের দিকে টানছে, মনে কর যেই ফোর্সে টানছে সেটা মনে কর এফ, গ্র্যাভিটেশনাল ফোর্স অবশ্যই, ঠিক আছে। এফ এসি মানে হচ্ছে স্টোনের ওপর ফোর্স, কার জন্য? আর্থের জন্য, ডিউ টু আর্থ, ঠিক আছে। ঠিক পাথরও কিন্তু পৃথিবীকে নিজের দিকে টানছে, আর সেটাকে আমরা বলছি এফ ইএস। ওকে, আর্থের ওপর ফোর্স স্টোনের জন্য। এবার ঘটনা হচ্ছে যে স্টোনের যে মাস সেটা মনে কর এমএস, আর পৃথিবীর যে মাস সেটা মনে কর এমই। এবার দেখ এমএসের যে মান, মানে স্টোনের যে মাস, সেটা কিন্তু পৃথিবীর থেকে অনেক অনেক কম, নগণ্য, নেগলিজিবল। ওকে, তো এটা লিখেছে নেগলিজিবল, নগণ্য, মানে ধরা ছোঁয়ার বাইরে, ঠিক আছে। তারপরে কী হবে দেখ, আচ্ছা প্রথমে তো এফ এসি আর এফ ইএস দুটোর মান তো সমান, এখানে আমি ভেক্টর চিহ্ন দিলাম না, এখানে মাইনাস চিহ্ন আমি দিলাম না, জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি, মান নিয়ে কথা বলছি। তো এফ এসি মানে কি? এফ এসি মানে হচ্ছে স্টোনের ওপর ফোর্স, কার জন্য? পৃথিবীর জন্য। ওকে, তো স্টোনের ওপর ফোর্স কী হবে? ফোর্সের ফর্মুলা কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস, স্টোনের মাস, স্টোনের অ্যাক্সিলারেশন ইকুয়াল টু পৃথিবীর মাস, পৃথিবীর অ্যাক্সিলারেশন। ওকে, তো এবার দেখ কী বলবো, এবার আমি কী বলবো দেখ, এই যে স্টোন বাই পৃথিবীর অ্যাক্সিলারেশন। ওকে, তো এটা কী হবে? এমই বাই এমএস, ঠিক আছে। এবার দেখ এমই বাই এমএস, এখানে দেখ এমইর মান অনেক বেশি এমএসের থেকে, তার মানে এটার মান কী হবে? একের থেকে অনেক বেশি হবে, তার মানে কি এ এসের মান এ এর থেকে অনেক বেশি, বোঝা গেল? তার মানে স্টোনের যে অ্যাক্সিলারেশন, ত্বরণ, সেটা কিন্তু পৃথিবীর থেকে অনেক 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 বেশি হবে। পৃথিবীর ত্বরণ হবেই না, নেগলিজিবল, কম, ধরা ছোঁয়ার বাইরে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে, এখান থেকে আমরা চলে আসলাম। ওকে, তো এখানে পার্থক্যটা হয়। আচ্ছা এবারটা এখানে চলে আসি আমরা, এখানে কি বলছে যে এইখানে এই যে দেওয়ালটা রয়েছে, দেওয়ালটা এই যে
তোর বলটা রয়েছে, বলের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ফোর্সের ডিরেকশন কোন দিকে, ফোর্সের দিক কোন দিকে এবং ফোর্সের মান কী, ঠিক আছে। ফোর্স তো না, ইম্পালসের মান কী হবে। তো দেখ ইম্পালসের মান তো আমরা বুঝতেই পেরেছি। মনে কর এটা হচ্ছে আমার পজিটিভ এক্স ডিরেকশন, মন দিয়ে বোঝ, এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন। তো প্রাথমিক যে ভরবেগ ছিল সেটা কত ছিল, সেটা ছিল MU। প্রাথমিক ভরবেগ ছিল মনে কর MU, ঠিক আছে। এখানে আমি লিখে নিই PX1 মানে কি, PX1 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বস্তুটার বা বলের ভরবেগ, আর 1 মানে হচ্ছে তোর প্রাথমিক। তো PX1 কী ছিল, যেহেতু দেখ ইউ ডিরেকশন হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তো এখানে আমি কী লিখবো, MU, ওকে। ঠিক তেমনি PX2 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর থাকছে, বরাবর যে অন্তিম যে ভরবেগ সেটা কত, সেটা হচ্ছে PX2 -MU। কেন -MU, কারণ দেখ ইউ ডিরেকশন এই দিকে, ওকে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভরবেগের যে পরিবর্তন হবে, ভরবেগের যে পরিবর্তন, এখানে আমি ∆P লিখে দিই, ∆Px লিখে দিই, ভরবেগের পরিবর্তন হচ্ছে অন্তিম মাইনাস প্রাথমিক। তো অন্তিম কি, অন্তিম মানে হচ্ছে MU -MU, এটা হচ্ছে প্রাথমিক। তার মানে এখানে কত হচ্ছে -2MU। তো এখানে দেখ ভরবেগের যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে -2MU। এবার মাইনাস চিহ্ন আসছে মানে কি, মাইনাস চিহ্ন আসছে মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এই দিকে, ভরবেগের পরিবর্তনটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে দেখ এখানে ইম্পালস যেটা প্রযুক্ত হচ্ছে বলের ওপর, কার দ্বারা, দেওয়ালের দ্বারা, সেটা কোন দিকে হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশন বরাবর। তার মানে এই দেওয়ালের সঙ্গে নর্মাল, এই দেওয়ালের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হচ্ছে উল্টো দিকে প্রযুক্ত হচ্ছে, কারণ এখানে -2MU চলে আসছে ইম্পালসের মান। তো এটা তো আমরা বুঝতে পারলাম, এখান থেকে আমাদের এটা ক্লিয়ার হলো। এবার চলে আসি এইখানে কি ঘটনা ঘটছে। দেখ এইখানে আমাদের দুটো জিনিস করতে লাগবে, সেটা হচ্ছে এই যে ইউটা রয়েছে বা এই যে ভরবেগটা হবে এর কারণে, মাসের কারণে, তার দুটো উপাংশ করতে লাগবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো উপাংশ করলে কী হবে, প্রথমে চলে আসি আমরা এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, প্রথমে চলে আসি এটার ক্ষেত্রে। দেখ ইউ যেটা রয়েছে, ইউকে আমরা যদি দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, তাহলে পরে কী হবে। তো এখানে মনে করো এটা এক্স কম্পোনেন্ট, এটা মনে করো ওয়াই কম্পোনেন্ট। তো এক্স কম্পোনেন্ট কত হচ্ছে, এক্স কম্পোনেন্ট হচ্ছে তোর হচ্ছে ইউ, এটা 30, তার মানে এটাও 30, তার মানে ইউ cos 30, ওকে। ইউ cos 30 কেন লিখলাম, কারণ এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন আর এটা হচ্ছে পজিটিভ ওয়াই ডিরেকশন, আর উল্টো দিকে নেগেটিভ। আচ্ছা, তা এটা কত হচ্ছে, এটা হচ্ছে নিচের দিকে, তার মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে এটা কত হচ্ছে -U sin 30। এটা তো বুঝতে পেরে গেলাম। এটাই চলে আসি, এটাই কী হচ্ছে দেখ, এটাই হচ্ছে তোর এটা 30, তার মানে তোর এটা 30, তো এটাও 30, ওকে। তার মানে এখানে হচ্ছে তোর -U cos 30, মাইনাস কেন হচ্ছে, কারণ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, ওকে। আর এটা নিচের দিকে হচ্ছে তোর, নিচের দিকে কত হচ্ছে -U sin 30, ওকে। তো এখানে দুটো চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভরবেগের চেঞ্জ, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। প্রথমে এক্স অ্যাক্সিসটা বের করে নিই। দেখ এখানে PX1 কত হচ্ছে, মন দিয়ে দেখ, PX1 কত হচ্ছে M × U × cos 30, ওকে। আর PX2 কত হচ্ছে, মানে অন্তিম যেই ভরবেগটা এক্স অ্যাক্সিস বরাবর, সেটা কত হচ্ছে দেখ এই দিকে, তার মানে এটা হচ্ছে -MU cos 30, ওকে। এবার চলে আসি ওয়াই অ্যাক্সিস বরাবর, PY1 কত হচ্ছে দেখ, PY1 প্রথমে কত ছিল, প্রথমে ছিল এই দিক বরাবর, তার মানে -MU sin 30। PY2 হচ্ছে তোর এই দিকে, এই দিকে দেখ, তার মানে এটা কত হচ্ছে -MU sin 30, ঠিক আছে। তো চারটে ভরবেগ, দুটো এক্স অ্যাক্সিস বরাবর আর দুটো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা পেয়ে গেলাম। এক মিনিট, তো এখানে চেঞ্জটা প্রথমে বের করে নিই, এক্স অ্যাক্সিস বরাবর। তো চেঞ্জ ভরবেগের কী হবে দেখ, -MU cos 30 -MU cos 30, এখানে কত হচ্ছে -2MU cos 30 মানে হচ্ছে cos 30 মানে হচ্ছে তো √3/2, তো ভুল বললাম, হাফ 1/√2 √3/2, ওকে। ঠিক আছে। তার মানে এখানে কত হচ্ছে √3MU।
এক্স বরাবর ভরবেগের পরিবর্তন, ওয়াই বরাবর কত হচ্ছে দেখ, ওয়াই বরাবরটা খুব ইন্টারেস্টিং, ওয়াই বরাবর কত হচ্ছে দেখ, মাইনাস এম ইউ সাইন 30 মাইনাস এম ইউ সাইন 30। দেখ চেঞ্জ মানে কিন্তু মাইনাসই করতে হবে তোকে, ঠিক আছে, মানে এখানে কত হচ্ছে 0। তাহলে একটা জিনিস খেয়াল করো দেখ, এখানে বলটা কিন্তু একটু হেলিয়ে কিন্তু দেওয়ালটাকে আঘাত করলো, তার মানে হিসাব মতন কী হওয়া উচিত, বলটাকেও হেলিয়ে আঘাত করা উচিত, কিন্তু এমন করে কিন্তু বের করলে আমাদের হবে না ফোর্সের ডিরেকশন। আমাদের কি করে বের করতে লাগবে, আমাদের কিন্তু এইভাবে ইউজ করে বের করতে লাগবে, পরিবর্তন করে, অর্থাৎ অন্তিম মাইনাস প্রাথমিক, এইটার ডিরেকশন কোন দিকে হচ্ছে সেইটা হিসেব করে আমাদের বের করতে লাগবে। ওকে, তো এখানে কত হচ্ছে দেখ, এখানেও নর্মাল বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে বলের ওপর দেওয়াল, এখানেও নর্মাল বরাবর বলের ওপর দেওয়াল ফোর্স অ্যাপ্লাই করছে, শুধুমাত্র মানটা হয়ে যাচ্ছে একটুখানি আলাদা, এখানে দেখ ভরবেগের পরিবর্তন হচ্ছে -2 mu, কারণ দেখ এটা লম্বালম্বি এসে আঘাত করছে দেওয়ালে, আর এটা একটু হেলিয়ে এসে আঘাত করছে দেওয়ালে, তাহলে এখানে কত হচ্ছে -√3 mu। তো এইটা হচ্ছে জাস্ট ডিফারেন্ট মানের ডিফারেন্স, বাট যে ডিরেকশনটা দেওয়ালটা বলের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তো এই হচ্ছে আমাদের পড়া ছিল আজকে নিউটনের তৃতীয় সূত্র শেষ। এরপরে দিন আমরা পড়াবো হচ্ছে ভরবেগ, ঠিক আছে, ভরবেগটা মোস্ট ইম্পর্টেন্ট, ভরবেগ তো হ্যাঁ ভরবেগই মনে ছিল, আচ্ছা যাই হোক থাকবে কিছু একটা। সো এই যে এখন তোরা আমাকে দেখলি, যারা দেখিসনি তারা কী করে বুঝবি, যারা দেখলি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকিস।